আমি চারিদিকে ভালো করে তাকিয়ে দেখলাম। মায়ের ঘরে গিয়ে দেখলাম মা গভীর ঘুমে। এরপর চুপি চুপি মাস্টারদার রুমে গেলাম। আমি মাস্টারদা রুমে গিয়ে তাকে ডেকে তুললাম। দাঁত দিতে মাস্টারদা ঘুম থেকে উঠে পড়ল। আসলে মাস্টারদা ঘুমান নিজেই ছিলেন তিনি। আমি তাকে বললাম, এত রাত হলো আপনি ঘুমোননি কেন? তখন মাস্টারদা আমাকে বলল, আমার ঘুম আসছিল না। কিন্তু তুমি এত রাতে আমার রুমে কেন? মাস্টারদা, আমি আপনার রুমে এসেছি একটা প্রয়োজনে। মাস্টারদা বলল, কি প্রয়োজন বলো। আমার প্রয়োজনের কথা বলার সাথে সাথে মাস্টারদা আমার সাথে যা করল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে। নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করি। তবে গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাল বাটনটি অন করে রাখবে। কারণ তোমাদের জন্য রাত জেগে অনেক কষ্ট করে আমি ভিডিও তৈরি করি। আমাকে পড়ানোর জন্য আমার আব্বু মেধাবী একজন লজিং মাস্টার রাখলেন। সেই মেধাবী লজিং মাস্টারের নাম অবিনেশ। আমি তখন ক্লাস 8-এ, আর আমার ছোট ভাই 6-এ পড়ে। আমরা মাস্টারকে দাদা বলে ডাকতাম। মাস্টারদা আমাকে রূপন্তী আর আমার ভাইকে তন্ময় বলে ডাকত। মাস্টারদা পড়াশোনায় খুব মেধাবী ছিল, তাই তার প্রশংসা অনেক ছাত্রছাত্রীদের মুখে। সেজন্য আমার আব্বু সেই মাস্টারকে আমাদের বাড়িতে লজিং মাস্টার হিসেবে রাখলেন। আমার মা মাস্টারকে বললেন, আপনি নিজের ভাই বোন মনে করে আমার ছেলে মেয়েদের পড়াবেন। আর তাই মাস্টারদা আমাদেরকে ভালোভাবে বুঝিয়ে শুনিয়ে পড়াতেন। আমাদের প্রতিদিনের পড়া যতক্ষণ পর্যন্ত শেষ না হতো ততক্ষণ পর্যন্ত মাস্টারদা নিজের পড়া পড়তেন না। আমাদের ছুটি দিয়ে তারপর মাস্টারদা নিজের পড়ায় মনোযোগ দিতেন। মাস্টারদার সহযোগিতায় আমি ভালোভাবেই এসসি পাশ করে কলেজে উঠলাম। আর আমার ছোট ভাই তন্ময় ক্লাস 10-এ প্রথম স্থান অধিকার করল। আমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে। তাই আমাদের আম্মু আব্বু মাস্টারদার প্রতি এত বেশি আন্তরিকতা সৃষ্টি হয়েছিল যে মাস্টারদা আমাদের পরিবারের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হল। পরিবারের কোনো কাজকর্ম মাস্টারদার পরামর্শ ছাড়া হতো না। আমার আব্বু নৌবাহিনীতে চাকরি করতেন, তাই তেমন ঝুঁকি পেতেন না। আর আমার ভাই তখন ছোট ছিল। আমাদের পরিবারের সকল সমস্যা সমাধানে মাস্টার দেয় আমাদের একমাত্র নির্ভরশীল ব্যক্তি হয়ে ওঠে। আমার আব্বু আম্মু মাস্টারদাকে খুব বিশ্বাস করতেন। আমাদের ভবিষ্যৎ কিভাবে উজ্জ্বল হবে সেই পরামর্শ মাস্টারদার দিত। আমাদের পড়ালেখার ঘরটা আমাদের থাকার ঘর থেকে আলাদা ছিল। আমাদের থাকার ঘর এবং পড়ালেখা ঘরের মাঝখানে বাড়িতে প্রবেশ করার জন্য রাস্তা ছিল। পড়ার ঘরে 2টা রুম ছিল আর তার সাথেই ছিল বারান্দা। আমরা এক রুমে পড়ালেখা করতাম, আর অন্য রুমে মাস্টারদা থাকত। আমি আর মাস্টারদা সামনাসামনি বসতাম, আর আমার ছোট ভাই আমার ডান পাশে বসত আর মাস্টারদা বাম পাশে বসে পড়ত। কলেজে পড়া আমার কাছে কঠিন মনে হচ্ছিল। একদিন আমার পড়া কিছুতেই মুখস্থ হচ্ছিল না। পড়া মুখস্থ না হওয়ায় মাস্টারদা আমাকে বকাঝকা করছিলেন আর বলছিলেন সারা রাত বসে থাকবে যতক্ষণ না পড়া মুখস্থ না হয়। আমার ছোট ভাইয়ের পড়া তখন শেষ, কিন্তু আমার জন্য ভাইকে বসিয়ে রেখেছে। তখন আমার আব্বু বাড়িতে ছিল। মাস্টারদার বকাঝকা দেখে আমার ভাইকে বলল, তন্ময় তুমি চলে এসো, তোমার দিদির পড়া এখনো শেষ হয়নি, তাই তোমার দিদি আরও কিছুক্ষণ পড়ুন। আব্বুর কথা শুনে তন্ময় মাস্টারদাকে বলল, তাহলে আমি আজকে যাই মাস্টারদা। মাস্টারদা তাকে ছুটি দিয়ে দিল। আমাকে আরও 3 ঘন্টা ধরে রেখে সম্পূর্ণ পড়া মুখস্থ করিয়ে তারপর আমাকে ছুটি দিল। আসলে আমার মনে হচ্ছিল মাস্টারদার অন্য কোনো উদ্দেশ্য আছে। যদি অন্য কোনো উদ্দেশ্য না থাকতো তাহলে মাস্টারদা আমায় এত ভালো করে পড়াবে কেন? আর পড়া শেষ হয়ে গেলেও আমায় বসিয়ে রাখত। পড়া সঠিকভাবে শেষ করলেও মাস্টারদা আমাকে বলতো, তোমার পড়া হয় নাই, আরও ভালো করে এখানে বসে পড়া শিখা, তারপর ছুটি হবে তোমার। মাস্টারদার কথা আব্বু অন্ধের মতো বিশ্বাস করত। মাস্টারদা যা বলবে তাই হবে। মাস্টারদার কথা ছাড়া আমার আব্বু আম্মু কিছু করতেন না, এতটাই তাকে বিশ্বাস করত। আর আব্বু আম্মু সেই বিশ্বাস এক রাতে ভেঙে দিল। যাই হোক, সকালে আব্বু আর মাস্টার একসাথে সকালের নাস্তা করার সময় আব্বু মাস্টারদাকে বললেন, অবিনেশ দেখো, তুমি আমার ছেলের মতো, এখানে কোনো প্রকার লজ্জা স্মরণ করবে না। মেয়ের পড়া শেষ না হলে তুমি তন্ময়কে ধরে রাখবে না, তন্ময়কে ছুটি দিয়ে দেবে। শুধু শুধু তন্ময়কে বসিয়ে রাখলে ও তাড়াতাড়ি শেখার আগ্রহটা নষ্ট হয়ে যাবে। রূপন্তী পড়া কঠিন, সেটা আমি বুঝি। যতক্ষণ সময় লাগে লাগুক, তবু রূপন্তীর পড়া শেষ না হওয়া পর্যন্ত রূপন্তীকে ছুটি দেবে না। প্রয়োজনে সারারাত লাগুক, তুমি তাই করবে, তোমার বিনি হওয়ার দরকার নেই।
মাস্টারদা বলল, হ্যাঁ কাকা বলে মিটিমিটি হাসছিল। আব্বুর ছুটি শেষ হলে কাজে চলে গেলেন। একদিন আমি ইংরেজি বড় একটা রচনা করেছিলাম। একটি রচনা কিছুতেই আমার মুখস্থ হচ্ছিল না। রাত 11টার সময় আমার ছোট ভাইকে ছুটি দিয়ে দিলেন। আর আমি পড়তে লাগলাম। হঠাৎ মাস্টারদার একটি পা আমার পায়ে লেগে গেল। আমি ভাবলাম গুরুজনের পায়ে পা লেগে গেছে, তাই তাড়াতাড়ি করে পা সরিয়ে নিলাম। আমার প্রণাম করে নিলাম। মাস্টারদা উৎসাহ দিয়ে আমার মাথায় হাত রেখে দোয়া করে বললেন, লক্ষ্মী মেয়ের মতো কাজ করেছ। তবে একটা কথা মনে রাখবে, যার সাথে ভুল করে খারাপ আচরণ করবে তার কাছে সাথে সাথে ক্ষমা চেয়ে নেবে। তাহলে দেখবে তুমি একদিন অনেক বড় হবে, তোমাকে কে পিছনে ফেলতে পারবে না। আমি বললাম, হ্যাঁ দাদা ঠিক বলেছেন। তখন আমি মাস্টারদাকে দেখলাম। আমার প্রতি এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে। মাস্টারদা আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যে আমি লজ্জায় পড়তে পারছিলাম না। আমার কণ্ঠ ছোট হয়ে আসছে, গলা ভাঙা ভাঙা হয়ে গেছে। পরের দিকে একটু মনোযোগ দিতে পারছিলাম না। তারপরও সহ্য করে বসেছিলাম। আমি মাস্টারদাকে প্রশ্ন করলাম, দাদা আপনি এভাবে তাকিয়ে কি দেখছেন? তখন মাস্টারদা আমাকে বলল, আমি তোমার মাঝে এমন কিছু দেখেছি যা শুধু দেখা যায় কিন্তু বলা যায় না। মাস্টারদার কথা আমি কিছুই বুঝলাম না। আমি অবাক হয়ে গেলাম। আমি মাস্টারদাকে বললাম, আজ আমার পড়ায় মন বসছে না, আমি চলে যাই। মাস্টারদা তাকানো আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছে। ওই দিনের মতো মাস্টারদা পড়া শেষ করল। ওই দিন আমার পড়া শেষ না হলেও আমাদের দুজনকে একসাথে ছুটি দিয়ে দিল। মাস্টারদা তাকানোটা আমার কাছে কেমন জানি মনে হলো। পরের দিন ছিল সাপ্তাহিক ছুটির দিন। সকালে যথারীতি আমি আর তন্ময় পড়তে বসলাম। আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগছিল আর মাঝে মাঝে মুচকি হাসি পাচ্ছিল। আমার ছোট ভাই একবার বলে ফেল, দিদি হাসছিস কেন? আমি তাকে ধমক দিলাম। সাথে সাথে মাস্টার দাও একটু ধমক দিয়ে তন্ময়ের কথা বন্ধ করে দিল। আমি হাঁপিয়ে বাঁচলাম। এ সময় আমার কলমের কালি শেষ আর কলম ছিল না। তাই মাস্টারদা তন্ময়কে কিছু টাকা দিয়ে আদেশ করে বললেন, তন্ময় যাও তো দোকানে গিয়ে একটা কলম নিয়ে আসো। দোকানে যাওয়ার আদেশ পেয়ে খুশিতে নাচতে নাচতে তন্ময় চলে গেল। তন্ময় চলে যেতেই মাস্টারদার তন্ময়ের কলমটা আমাকে দিয়ে অনেক বোঝানোর বাহানা নিয়ে আমার পাশে এসে বসল। আমি অঙ্ক করছিলাম কিন্তু আমার মন ছিল মাস্টারদার উপর। তন্ময় চলে যাওয়ার পর মাস্টারদা আমার সাথে এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করল। আমি বললাম, মাস্টারদা আপনি আমার শিক্ষক বাবার সমতুল্য, আপনি এমন করবেন না। এমন সময় তন্ময় কলম নিয়ে ঘরে এসে হাজির হল। ওই দিন থেকে আমি যেন আরও বেশি মাস্টারদাকে নিয়ে নানান চিন্তায় পড়ে গেলাম। আসলে মাস্টারদার ইদানিং কি হলো আমি কিছুই বুঝতে পারছিলাম না। আগে তো মাস্টারদা এরকম ছিল না। একদিন রাতে সবাই গভীর ঘুমে মগ্ন। আমি ঘুমানোর জন্য অনেকবার চেষ্টা করলাম, কিন্তু মাস্টারদার কথা মনে পড়ে আর ঘুম আসলো না। আমি ভাবলাম গিয়ে দেখি মাস্টারদা কি করছে। উকি দিয়ে দেখলাম কি করছে। দেখি মাস্টারদা ঘুমায়নি, বরং আমাকে দেখা মাত্রই চমকে উঠল। আমি চারিদিকে ভালো করে তাকিয়ে দেখলাম। মায়ের ঘরে গিয়ে দেখলাম মা গভীর ঘুমে ঘুমিয়ে আছে। এরপর চুপি চুপি মাস্টারদার রুমে গেলাম। আমি মাস্টারদা রুমে গিয়ে মাস্টারদাকে ডেকে তুললাম। দাঁত দিতে মাস্টারদা ঘুম থেকে উঠে পড়ল। আসলে মাস্টারদা ঘুমায়নি, মাস্টারদা জেগেছিল। আমি মাস্টারদাকে বললাম, এত রাত হলো আপনি ঘুমোননি কেন? তখন মাস্টারদা আমাকে বলল, আমার ঘুম আসছিল না। কিন্তু তুমি এত রাতে আমার রুমে কেন? মাস্টারদা আমি আপনার রুমে এসেছি একটা প্রয়োজনে। মাস্টারদা বলল, কি প্রয়োজন বলো। তখন আমি বললাম, আপনিই দিন আমার দিকে তাকিয়ে কি দেখছিলেন? আপনি বলছিলেন সেটা শুধু দেখা যায় বলা যায় না। মাস্টারদা আমার কথা শুনে অবাক হয়ে বলল, সেটা তোমাকে এখনই বলতে হবে। যাও তুমি এখন তোমার রুমে গিয়ে ঘুমাও, তোমার মা দেখলে আমাদের কে বকা দিবে। আমি তখন মাস্টারদাকে বললাম, আপনি এখন আমাকে একটা অঙ্ক বুঝিয়ে দেবেন। এখন রাত প্রায় 12টা বাজে, এই মুহূর্তে লেখাপড়া মাথায় কাজ করবে না। আমি কাল সকালে তোমাকে বুঝিয়ে দেব। আমি মাস্টারদাকে বললাম, যদি অঙ্ক না বোঝান তাহলে আপনি আমার দিকে তাকিয়ে কি দেখলেন সেটা বলেন। আপনি তো বললেন সেটা দেখা যায় বলা যায় না। এটার উত্তর না শুনে আমি কিছুতেই আপনার রুম থেকে বের হব না। আমার এমন কথা শুনে মাস্টারদা খুব আশ্চর্য হয়ে বলল, আচ্ছা তুমি তো কোনোদিন এমন করো না, আজকে তোমায় ভূতে ধরেছে নাকি? আমি মাস্টারদাকে বললাম, মাস্টারদা আপনি সেদিন আমার দিকে তাকিয়ে কি দেখেছিলেন আর বললেন এটা দেখা যায় কিন্তু বলা যায় না? আমি যেদিন এই কথাটা আপনার মুখে শুনলাম সেদিন থেকে আমি ঠিকমতো ঘুমাতে পারছিলাম না।
বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার বারবার জানতে ইচ্ছে হয় কি এমন জিনিস আমার মাঝে আছে যেটা দেখা যায় কিন্তু বলা যায় না। আজ রাতে কিছুতেই আমার ঘুম আসছিল না। এই কথা ভাবতে ভাবতে তখন মাস্টারদা আমাকে বলল, শোনো রূপন্তী, আজ না কালকে আমি সত্যিটা তোমাকে বলবো। এখন রাত অনেক হয়েছে, তুমি যাও গিয়ে ঘুমাও। আমি তার কথা শুনে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন আমার আব্বু বাড়িতে আসলেন। এসে মাস্টারদাকে ডাক দিলেন আর বললেন, কেমন পড়াচ্ছেন আমার ছেলে মেয়েদেরকে, এবার কি তারা ভালো রেজাল্ট করতে পারবে? মাস্টার বলা হয়, কাকা আপনি কোনো চিন্তা করবেন না, ওরা এবার খুব ভালো রেজাল্ট করবে, আপনি নিশ্চিত থাকুন। মাস্টারদার কথা শুনে আব্বু কিছুটা আস্থা পেলেন। আব্বু বাড়িতে 3 দিন ছুটি কাটিয়ে চলে গেলেন। পরের দিন আমরা মাস্টারদার কাছে পড়তে বসলাম। মাস্টারদা বললেন, আজ পড়া শেষ না করে কারো ছুটি হবে না। আমি আজ পড়া শিখে আসিনি। মাস্টারদা আমার ছোট ভাইয়ের পড়া আদায় করে নিয়ে বললেন, তুমি চলে যাও, তোমার ছুটি। তন্ময় তখন ছুটি পেয়ে চলে গেল। আমি বললাম, দাদা আমি তো আজ পড়া শিখিনি। মাস্টারদা জিজ্ঞাসা করল, কেন করা শেখনি? তোমার আব্বুকে আমি কথা দিয়েছি তুমি এবং তোমার ছোট ভাই তন্ময় পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। তখন আমি বললাম, মাস্টারদা আপনি আমার পড়ালেখায় মনোযোগ নষ্ট করেছেন, আপনার জন্যই আমি পড়া শিখে আসতে পারিনি। মাস্টারদা আমার কথা শুনে বলল, কেন রূপন্তী, আমি আবার কি করেছি তোমাকে? তখন মাস্টারদার কথার উত্তর দিয়ে আমি বললাম, মাস্টারদা সেই কথার উত্তরটা এখনো পেলাম না। মাস্টারদা বলল, ও তাই, সেটার জন্য তুমি পড়া মুখস্থ করতে পারেনি। ঠিক আছে, আজ রাতে তুমি আমার রুমে এসো, আমি বলবো, তোমার উত্তর পেয়ে যাবে। মাস্টারদাকে আমি বললাম, আপনি এখন বলেন, আমি রাতে আসতে পারবো না। মাস্টারদা বললেন, এই কথা আমি এখন বলতে পারবো না, আজ রাতে বলব, যাও এখন তোমার ছুটি। মাস্টার এমন কথা শুনে আমার অনেক রাগ হলো। কি এমন কথা দিনে বলা যাবে না, রাতে বলতে হবে? আসলে আমি মাস্টারদা লক্ষণ কিছুই বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম আজ রাতে আমি তার কাছ থেকে কথা জানব। তারপর রাত হলে আমি চুপি চুপি মায়ের রুমে গেলাম, গিয়ে দেখলাম ঘুমাচ্ছে। তারপর মাস্টারদা রুমে গেলাম। মাস্টারদা রুমে গিয়ে দেখলাম মাস্টারদা রুমে নেই। এত রাতে মাস্টারদা কই গেল? আমি মাস্টারদা রুমটা ভালো করে খুঁজে দেখলাম মাস্টারদা কোথাও নেই। কোথায় গেল এত রাতে? তারপর আমি মাস্টারদা রুম থেকে বের হয়ে গেলাম, বাথরুমের দিকে গেলাম, সেখানেও খুঁজে পেলাম না। আমি মাস্টারদাকে ডাক দিলাম, অবিনেশদা আপনি কোথায় গেলেন? আমি খুঁজে না পেয়ে মায়ের রুমে গেলাম। মাকে ডাক দিয়ে বললাম, মাস্টারদা কোথায় গেল? মা বলল, কি বলিস, মাস্টার কোথায় যাবে? মাস্টারদা তো কোথাও যাওয়ার কথা না। বাহিরে গেট লক করা। হঠাৎ মনে পড়ল ছোট ভাই তন্ময়ের রুমটা খোঁজ করার বাকি। তারপর তো নয় রুমে গেলাম। তারপর তন্ময় রুমে গিয়ে দেখলাম মাস্টারদা তন্ময় ঘরে লাশ হয়ে পড়ে আছে। আমি তা দেখে চমকে উঠলাম। আমি মাকে বললাম, কি হলো এটা? আমি তো কিছুই বুঝলাম না। মাস্টারদার শরীরে কোনো আঘাত নেই, তাহলে মূল্য কিভাবে? আমার ছোট্ট ভাইটা বিছানা থেকে উঠে বলল, আমি সব জানি, মাস্টারদা কিভাবে মারা গেছে। তো নয় জিজ্ঞেস করলাম, কিভাবে মারা গেছে বলো। তখন তন্ময় যা বলেছিল তা শুনে আমার আত্মা কেঁপে উঠল। তন্ময় বলল, মাস্টারদা মরার আগে আমার রুমে এসে আমায় দাঁত দিয়ে বলল, আমি দরজা খুলে দিতেই মাস্টারদা আমার রুমে আসলো। তারপর আমায় বলল, আজ আমার মেয়ের আত্মা কিছুতেই আমাকে ছাড়বে না, আমাকে আজ মেরে ফেলবে। মাস্টারদাকে আমি বললাম, কই আপনার মেয়ে? মাস্টারদা বলল, আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পারবে না। তুমি তোমার দিদিকে বলো আমি তোমার দিদির দিকে তাকিয়ে থাকতাম, কারণ তোমার দিদির চেহারায় আমার মেয়ের আত্মাকে দেখতে পেতাম। আমার মেয়ে আমাকে ইশারায় বলতো, এটা কাউকে বলা যাবে না, তুমি আমায় দেখতে পারবে কিন্তু কাউকে বলা যাবে না। আমি যখন রূপন্তীর দিকে তাকিয়ে থাকতাম তখন রূপন্তীর চেহারায় আমার মেয়ের আত্মার ছবি দেখতে পেতাম। আর আমি যখন সিদ্ধান্ত নিলাম আজ রূপন্তীকে সব সত্যিটা বলে দেব, আমি তার দিকে তাকিয়ে দেখতাম, কিন্তু আমার মেয়ে বারণ করেছিল এই কথাটা বলার জন্য। আমি আমার মেয়ের আত্মাকে বলেছিলাম, আমি রূপন্তীকে মিথ্যা কিছু বলতে পারবো না। এই কথার জন্য আমার মেয়ের আত্মা আজ আমাকে মারতে আসলো, আজ আমার জান তাও কেড়ে নেবে। আমি তন্ময়কে বললাম, এটা তুই কি করে জানলি? তন্ময় বলল, মাস্টার দাঁড়াতে ভয় পেয়ে আমার রুমে চলে আসছিল।
আর আমার হাতে একটা চিঠি দিয়ে বলল, এটা তোমার দিদিকে পড়ে শুনিও। আর আমি চিঠিটা পড়ে তা জানতে পারলাম। মৃত্যুর আগে আমার সাথে সব বলে গেছে দিদি। আমি এখন বুঝতে পারলাম মাস্টারদা কেন আমার দিকে তাকিয়ে থাকত। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।